বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম JAIBB এর বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা। এই প্রশ্নগুলো বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়েছে। এই প্রশ্নগুলো এভাবে আসে, বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে। একটি প্রশ্ন হচ্ছে, অর্থ কিভাবে বিলম্বিত পেমেন্টের মান হিসেবে কাজ করে তা ব্যাখ্যা করুন। এটি উত্তর হবে এরকম: অর্থ একটি স্ট্যান্ডার্ড বা ইউনিট হিসেবেও কাজ করে, যার পরিপ্রেক্ষিতে বিলম্বিত বা ভবিষ্যৎ অর্থ প্রদানের কথা বলা হয়। এটি সুদ, ভাড়া, বেতন, পেনশন, বীমা, প্রিমিয়াম ইত্যাদি প্রদানের ক্ষেত্রে প্রযোজ্য। একটি অর্থ সরবরাহকারী অর্থ ব্যবহারকারী সিস্টেমে বিলম্বিত অর্থ প্রদানের বেশিরভাগই অর্থ সত্ত্বে নির্ধারিত হয়। টাকার মূল্যের বড় ওঠানামা অর্থাৎ মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি অর্থকে শুধুমাত্র মূল্যের একটি দুর্বল পরিমাপক নয়, বিলম্বিত অর্থ প্রদান একটি দুর্বল মানও তৈরি করে। এটি অর্থের স্থিতিশীল মূল্যের জন্য আর্থিক ব্যবস্থাপনাকে সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে। নেক্সট প্রশ্ন হচ্ছে, অর্থের হিসাবের একক ফাংশন কেন অর্থনীতির কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ? Why the unit of account function of money crucial to the operation of an economy? অর্থের হিসাবের একক ফাংশন কেন অর্থনীতির কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ? অর্থের হিসাবের ইউনিট হিসাবে পণ্য ও পরিষেবার উদ্দেশ্যমূলক পরিমাপযোগ্য মূল্য প্রদান করে। এর ফলে ক্রয় বিক্রয়ের মতো অর্থনৈতিক লেনদেন সহজ হয়ে যায়। একটি হিসাবের ইউনিট এমন একটি পরিমাপকে বোঝায় যা পণ্য এবং পরিষেবাদির মূল্য নির্ধারণ, গবেষণা করা এবং ঋণ রেকর্ড করতে সাহায্য করা যেতে পারে। অর্থ সাধারণত হিসাবের একটি সাধারণ একক বা মানের পরিমাপক হিসাবে কাজ করে, যার মধ্যে সকল পণ্য ও পরিষেবার মূল্য প্রকাশিত হয়। এটি সম্ভব করে অর্থপূর্ণ অ্যাকাউন্টিং সিস্টেম। পণ্য ও পরিষেবাদির উৎপাদন, বিনিময়, বিতরণ এবং খরচ, যার মূল্যবোধের পরিমাপ একটি সাধারণ একক অর্থ দিয়ে করা যায়। দামগুলি কেবলমাত্র প্রতি ইউনিটের মূল্য, পণ্য ও সেবা অর্থের আকারে প্রকাশ করা হয়। এই মূল্য একটি সাধারণ একক একে অপরের সাথে সরাসরি তুলনা করা যায় এবং বিনিময় অনুপাত যে কোনো জোড়া পণ্যের সাথে সহজে গণনা করা যায়। আরেকটি প্রশ্ন হচ্ছে এরকম, শর্ট প্রশ্ন: টাকার যোগান বলতে কি বোঝাতে চাচ্ছেন? আপনি কিভাবে তাদের শ্রেণীবদ্ধ করবেন? কেন ইন্টার ব্যাংক ডিপোজিটকে অর্থ সরবরাহের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয় না? Why do you mean by the supply of money? How do you classify them? Why inter a bank deposit is not included in the definition of money supply? মুদ্রা সরবরাহ হচ্ছে প্রচলিত নগদ মুদ্রা এবং ব্যাংক অ্যাকাউন্টিং এর ব্যালেন্সের মোট পরিমাণ। প্রচলিত নগদ মুদ্রা ও ব্যাংক অ্যাকাউন্টের বা ব্যাংক হিসাবের ব্যালেন্সের মোট পরিমাণটা হচ্ছে মুদ্রা সরবরাহ। মুদ্রা সরবরাহকে সাধারণত নিরাপদ সম্পদের একটি গ্রুপ হিসেবে সংজ্ঞায়িত করা হয়, যা পরিবার ও ব্যবসায়ীরা অর্থ প্রদানের জন্য ব্যবহার করতে পারে অথবা স্বল্পমেয়াদী বিনিয়োগ হিসাবে রাখতে পারে। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা ও চেকিং অ্যাকাউন্ট এবং সঞ্চয় অ্যাকাউন্টের ব্যালেন্সগুলি পূর্ণ অর্থ সরবরাহের অনেক পরিমাপে অন্তর্ভুক্ত করা হয়। মুদ্রা সরবরাহ হচ্ছে পরিমাপের তারিখে একটি দেশের অর্থনীতিতে সমস্ত মুদ্রা এবং অন্যান্য তরল সম্পদের সমষ্টি। নগদ সরবরাহের মধ্যে রয়েছে প্রচলিত নগদ, সমস্ত নগদ এবং সমস্ত ব্যাংক আমানত, যা হিসাবধারীকে সহজেই নগদে রূপান্তর করতে পারে। নগদ সরবরাহ বলতে বোঝাচ্ছে সমস্ত নগদ এবং সমস্ত ব্যাংক আমানত, যা হিসাবধারীকে সহজেই নগদে রূপান্তর করতে পারে।
মুদ্রা সরবরাহের বিভিন্ন মানক পরিমাপ রয়েছে, যাদের মধ্যে রয়েছে মুদ্রা ভিত্তি, যেমন M1 M2 এদের হচ্ছে মুদ্রার ভিত্তি। M1 হচ্ছে COB প্লাস TD আর M2 হচ্ছে সম্পূর্ণ M1 প্লাস TD। COB হচ্ছে কারেন্সি আউটসাইড ব্যাংকস আর DD হচ্ছে ডিমান্ড ডিপোজিট ব্যাংকিং সিস্টেম আর TD হচ্ছে যেটা আমরা বলি টাইম ডিপোজিট অফ ব্যাংকিং সিস্টেম, TD অ্যাকাউন্ট। TD আর একটা প্রশ্ন হচ্ছে যে কেন ইন্টার ব্যাংক ডিপোজিটকে অর্থ সরবরাহের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয় না? এটা বলা হচ্ছে যে আন্তঃব্যাংক আমানত অর্থ সরবরাহের অংশ নয়, কারণ তারা অর্থনীতিতে মুদ্রার প্রচলনের অধীনে পড়ে না। মুদ্রার ভিত্তি M1 এবং M2 অর্থ সরবরাহের বেশ কয়েকটি মানক ব্যবস্থা রয়েছে। আর্থিক ভিত্তি, প্রচলন, রিজার্ভ ব্যালেন্সে থাকা মুদ্রার সমষ্টি, বা ব্যাংক এবং অন্যান্য আমানতকারী প্রতিষ্ঠানের ফেডারেল রিজার্ভে তাদের অ্যাকাউন্টে জমা রাখে। তো থ্যাংক ইউ আমার এই ইম্পর্টেন্ট শর্ট প্রশ্নের উত্তরগুলো দেখার জন্য। এরপর আমি আরো অনেক সুন্দর সুন্দর শর্ট প্রশ্নের উত্তর, ইম্পর্টেন্ট শর্ট প্রশ্নের উত্তর নিয়ে হাজির হবো। থ্যাংক ইউ।